কৃপি কলোনির দরজা কিন্তু খোলা আছে। আপনি যদি চান কলোনির একটা ঘর আপনার জন্য বরাদ্দ থাকুক, তাহলে সাবস্ক্রাইব করুন। কৃপি কলোনির সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল কৃপি কলোনিকে। শুনতে থাকুন আজকের গল্প। আচ্ছা, আপনি কি সস্তায় বাড়ি খুঁজছেন? আমার সন্ধানে কিন্তু একটা বাড়ি আছে, অতি অল্প খরচায় দারুণ সুযোগ সুবিধা, যা আপনি কোথাও পাবেন না। কিন্তু সেই সঙ্গে একটা অসুবিধাও আছে, হ্যাঁ, সেটিও আপনি আর কোথাও পাবেন না। হ্যাঁ, কি বলছেন? কি সেই অসুবিধা? সেটা জানতে হলে শুনতে হবে আজকের গল্প। কৃপি কলোনিতে শুনতে থাকুন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা গল্প পুরনো বাড়ি। এও কিন্তু সত্যি ঘটনা। আমার জ্যাঠামণির মুখ থেকে শুনেছিলাম। তিনি ঠিক যেভাবে গল্পটা আমাকে বলেছিলেন, আমিও ঠিক সেইভাবেই তোমাদের বলছি। আজ থেকে প্রায় 50 বছর আগেকার কথা। আমার বয়স তখন 20-22। সবে একটা ভারী অসুখ থেকে উঠেছি। ডাক্তার বললেন চেঞ্জে যেতে হবে। একে অসুখ ভুগে অনেক টাকা খরচ হয়ে গেছে, তার উপর শরীর সারানোর জন্য বাইরেও যেতে হবে। তাই অনেক ভেবেচিন্তে কাছে পিঠে দেওঘরেই যাওয়া ঠিক করলাম। ভোরবেলা ট্রেন থেকে নেমে এক চায়ের দোকানে খোঁজ নিয়ে একটা বাড়ির সন্ধান পেলাম। বাঙালির বাড়ি। পাওয়া মাত্রই টাঙ্গা ভাড়া করে এসে হাজির হলাম সেই বাড়িতে। বাড়িটা পুরনো, তা হোক, চারিদিক বেশ ফাঁকা। টাঙ্গাওয়ালা বাড়ির কাছে টাঙ্গা থামিয়ে বলল, আপনি এখানে প্রথম আসছেন নাকি বাবু? হ্যাঁ। এরকম জায়গায় আপনি থাকতে পারবেন? এ খুব খারাপ জায়গা কিন্তু। বিলাসী টাউন নামে টাউন হলেও তখন একেবারে ফাঁকা ও বুনো জায়গা ছিল। দিনের বেলাতেও গা ছমছম করত। বললাম, খুব পারবো। তাছাড়া বাইরে বেরোলে অত ভয় করলে চলে? হ্যাঁ। টাঙ্গাওয়ালা বলল, এই আমার সন্ধানে একটা ভালো ঘর ছিল, একেবারে মন্দিরের পাশে। যাবেন বাবু সেখানে? আমি মালপত্র নামাতে নামাতে বললাম, না থাক, এখানটা বেশ নির্জন, আমার পক্ষে এই জায়গায় ভালো। এই বলে টাঙ্গাওয়ালাকে বিদায় দিলাম। মনে মনে ভাবলাম, কি জানি, টাঙ্গাওয়ালার কথা শুনে আরও কোথাও গিয়ে যদি কোনো পান্ডা গুন্ডার হাতে পড়ি। মালপত্তর বাড়ির রোয়াকে রেখে দরজায় কড়া নাড়তেই একজন বয়স্ক ভদ্রলোক বেরিয়ে এলেন। কাকে চাই? হ্যাঁ, মানে আপনার এখানে কোনো ঘর খালি আছে? মানে 1 মাস থাকবো আর কি। ভদ্রলোক আমার আপাদ মস্তক একবার দেখে নিয়ে বললেন, পুরো বাড়িটাই খালি আছে, আমি ওপরে থাকি, আপনি নিচে থাকবেন। 1 মাসের জন্য কিন্তু 10 টাকা ভাড়া দিতে হবে, পারবেন তো? আমি কোনো কথা না বলে 10টা টাকাই বের করে দিলাম। বাড়িটা ছোট, নিচে 2টো ঘর, রান্নাঘর, ওপরে একটি ঘর, ছাদ ও বারান্দা। বাড়ির বাইরে
পাতকুয়ো আর পায়খানা। চারিদিকে গাছপালা আর বন, মাঝে মধ্যে দু একটা ঘরবাড়ি, দূরে পাহাড়ের রেখা। যাই হোক, ভদ্রলোক টাকা 10টি অগ্রিম নিয়ে ঘর পরিষ্কার করে একটি ক্যাম্প খাট পেতে দিয়ে গেলেন। আমি তাতেই বিছানা পেতে ফেললাম। তারপর ঘরে তালা দিয়ে দোকান বাজার করে আনলাম। সঙ্গে স্টোভ ছিল। রান্না করে খেয়ে দিয়ে দুপুরটা ঘুমিয়ে কাটালাম। বিকেলে মন্দির ঘুরে কিছুটা ভালো ঘি, প্যাঁড়া ও চমচম কিনে ঘরে ফিরে এলাম। তখন সন্ধে হয়ে গেছে, কার্তিকের শেষ। অল্প অল্প শীতও পড়ছে তখন। ঘরে এসে তালা খুলেই অবাক। দেখলাম ঘরের ভেতর হ্যারিকেনটা কে যেন জেলে রেখে গেছে। পেরেকের দড়ি বেঁধে তাইতে আমার জামা কাপড় সব সাজিয়ে গুজিয়ে রেখেছে। আমি তো ভেবেই পেলাম না এরকমটা কি করে হলো, কেননা চাবি রইল আমার কাছে, অথচ ঘরের কাজ করলো কে? বাড়ির মালিকের নাম গজেনবাবু। আমি তাকে ডাকলাম, গজেনবাবু, ও গজেনবাবু, গজেনবাবু, আরে শুনছেন মশাই? ও গজেনবাবু, শুনছেন? গজেনবাবু, ও গজেনবাবু। 2-3বার ডেকেও যখন কোনো সাড়া পেলাম না, তখন টর্চ জেলে ওপরে উঠেই দেখি ঘরে তালা দিয়ে একজন মধ্যবয়সী মহিলা নেমে আসছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, বলছি গজেনবাবু আছেন? মহিলা আমার দিকে একবার তাকিয়ে দেখে কিছু না বলেই নেমে গেলেন। মনে মনে খুব রাগ হলো আমার। আচ্ছা অভদ্র তো। মেজাজটাও খিঁচড়ে গেল, কেননা এ ঘরে যখন আর কোনো দরজা নেই, তখন নিশ্চয়ই ডুপ্লিকেট চাবি ব্যবহার করা হয়েছে। এতে অবশ্য আমার উপকারই হয়েছে, তবুও এ জিনিস কখনোই বরদাস্ত করা যায় না। আমি সেরাতে 2-4টে পরোটা তৈরি করে প্যাঁড়া চমচম খেয়ে অনেক রাত পর্যন্ত বই পড়ে ঘুমাতে গেলাম। ঘুম যখন ভাঙল তখন সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠেই গজেনবাবুকে বাইরের কুয়োতলায় দাঁতন করতে দেখলাম। আমিও তাড়াতাড়ি দাঁত মাজার সরঞ্জাম নিয়ে বাইরে বেরিয়ে এলাম। গজেনবাবু একগাল হেসে বললেন, কি ভায়া, রাতে ঘুম হয়েছিল তো? আমিও হেসে বললাম, আগে হ্যাঁ। তারপর গতকালের কথাটা বললাম। শুনে গজেনবাবু একটু গম্ভীর হয়ে গেলেন। তারপর বললেন, টাকা কড়ি সবসময় নিজের কাছে রাখবেন। সন্ধ্যের পর জানলা দরজা বন্ধ করে দেবেন। কেউ কড়া নাড়লে দরজা খুলবেন না। এসব জায়গা ভালো জায়গা নয়। তাছাড়া রাত্রে আমি এখানে থাকি না। ওধারে আমার আর একটা বাড়ি আছে, সেইখানে থাকি। তা না হয় হলো, কিন্তু আমার ঘরের আলোটা জ্বাললো কে? আপনার স্ত্রী? আমার স্ত্রী? তিনি তো অনেক দিন গত হয়েছেন। হ্যাঁ, তাহলে ওই মহিলা কে? গজেনবাবু হেসে বললেন, আপনি ভুল দেখেছেন। এখানে কোনো মহিলা থাকে না। হট 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 হট। এমন সময় হঠাৎ একটা ছাগলকে হ্যাট হ্যাট করে তাড়া দিতে দিতে আমার প্রশ্নটা সম্পূর্ণ এড়িয়ে কেটে পড়লেন গজেনবাবু। এরপর সারা দিনে যতবারই গজেনবাবুর সঙ্গে দেখা হলো, ততবারই তিনি আমাকে এড়িয়ে যেতে লাগলেন। আজ তাই ঠিক করলাম বেলাবেলি, মানে সন্ধ্যের আগেই এখানে ফিরে এসে দাঁড়িয়ে দেখব কে কিভাবে আমার ঘরে ঢোকে। তাই করলাম।
সন্ধ্যের আগেই ফিরে এসে দূরে দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকিয়ে রইলাম। সন্ধ্যেটি যেই উত্তীর্ণ হলো অমনি দেখলাম আলো জ্বলে উঠল ঘরের ভিতর। ভয়ে কাঁটা দিয়ে উঠল গায়ে। চারিদিক নিস্তব্ধ নিঝুম, কেউ কোথাও নেই। আমি টর্চের আলোয় পথ দেখে ঘরে যেতে গিয়ে তালা খুলেই যা দেখলাম তাতেই সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। দেখলাম আমার এঁটো বাসনপত্তর কে যেন মেজে ঝকঝকে করে রেখেছে। এলোমেলো বিছানা পরিপাটি করে মায় আমার রাতের খাবারটি পর্যন্ত তৈরি করে রেখেছে। বুকের রক্ত হিম হয়ে গেল। এ কোথায় এসে উঠেছি আমি? কাউকে যে ডাকবো ভয়ে গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। গজেনবাবুও সন্ধ্যের পর থাকেন না এখানে। কেন যে থাকেন না তা এবার বুঝতে পারলাম। শুধু বুঝতে পারলাম না ওই মহিলাটি কে। তবে কি? হতাশভাবে ধপ করে বসে পড়লাম বিছানায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সবে 6:30। চারিদিক ঘন অন্ধকারে ঢাকা। এ রাতে কোথায় বা যাব? বসে বসেই মনস্থির করে ফেললাম আজকের রাত্রিটা যেমন করে হোক এখানেই কাটিয়ে কাল সকাল হলেই পালাবো এখান থেকে। কিন্তু সারাটা রাত এখানে যে কি করে কাটাবো তা ভেবে পেলাম না। অনেকক্ষণ বসে থেকে কোনো রকমে রাত 9টা করলাম। তারপর সঙ্গে আনা প্যাঁড়া চমচমগুলো খেয়ে নিলাম। যে রান্না তৈরি করা ছিল তাতে হাতই দিলাম না। এবার জল খেতে হবে। কিন্তু কলসি গড়াতে গিয়েই অবাক, এ কি জল কই? বাইরে যাওয়ার আগেই জল পূর্ণ কলসি যে আমি নিজের হাতে বসিয়ে রেখে গিয়েছিলাম। আমার সর্বাঙ্গ তখন নীল হয়ে গেছে। কি আর করি? বাইরে কুয়োতলায় গিয়ে জল আনতে ভয় করছিল যদিও, তবু যেতেই হবে। যেতে গিয়েই বাধা পেলাম। দরজা খুলতে গিয়ে দেখি দরজাটা বাইরে থেকে বন্ধ। অনেক টানাটানি করেও সেই বন্ধ দরজা কিছুতেই খুলতে পারলাম না। এমন সময় হঠাৎ দপদপিয়ে হ্যারিকেনটাও নিভে গেল। আমার গা দিয়ে কলকল করে ঘাম বেরোচ্ছে। ভয়ে ভয়ে আমি জোরেই কাঁপা কাঁপা গলায় বললাম, কে তুমি? কে তুমি? কে আমাকে এইভাবে এইভাবে ভয় দেখাচ্ছ? আমি 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 তো আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তাছাড়া তাছাড়া তুমি আমার অনেক কাজ এমনিই করে দিয়েছ। তবে কেন এমন করছো আমার সঙ্গে? আমায় তুমি রক্ষা করো, আমায় তুমি রক্ষা করো, আমায় তুমি রক্ষা করো, আমায় তুমি রক্ষা করো, আমায় তুমি রক্ষা করো। হঠাৎ বাইরের কুয়োতলায় ঢিপ করে একটা শব্দ হলো। নিশ্চয়ই কেউ জল তুলতে এসেছে। অনেকেই এই কুয়ো থেকে দিনের বেলায় জল নিতে আসে দেখেছি, কিন্তু রাতে কেউ আসে কিনা জানি না। কি করেই বা জানবো? সবে তো একটা দিন এসেছি। তাড়াতাড়ি জানলা খুলে কুয়োতলায় তাকাতেই দেখলাম কুয়োর পাড়ে একটা হ্যারিকেন জ্বলছে। আর তারপর যা দেখলাম সে এক বীভৎস ব্যাপার। কুয়োর ভাঙা পায়খানার ধারে বড় একটা গাছের ডালে সেই মহিলা গলায় দড়ি দিয়ে ঝুলছেন।
কি ভয়ঙ্কর দৃশ্য! জিভটা এক হাত বেরিয়ে এসেছে, মুখটা যন্ত্রণায় বিকৃত হয়ে গেছে, আর ঠেলে বেরিয়ে আসা বড় বড় দুটো চোখে এক দৃষ্টে তাকিয়ে আছেন আমার দিকে। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। পরদিন সকালে যখন চোখ মেললাম তখন দেখলাম ঘর ভর্তি লোকজন। গজেনবাবু আমার মাথার কাছে বসে হাওয়া করছেন। আমি আস্তে আস্তে উঠে বসলাম। তারপর সব কিছু খুলে বললাম সকলকে। আমার বৃত্তান্ত শুনে প্রত্যেকেই বকাবকি করলেন গজেনবাবুকে। আর আমি তখনই মালপত্তর গুছিয়ে নিয়ে স্টেশনে চলে এলাম। আবার থাকে এখানে। লোকমুখে শুনলাম যে মহিলাকে আমি গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেছি উনিই গজেনবাবুর স্ত্রী। তার বর্তমানে গজেনবাবু দ্বিতীয়বার বিবাহ করায় ভদ্রমহিলা ওই গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন। কি বাড়িটা কেমন লাগলো আপনাদের? লেখকের কিন্তু পছন্দ হয়নি। কেন যে পছন্দ হলো না কে জানে। অসুবিধা কিন্তু তেমন নেই, সবই তো সুবিধাজনক লাগলো। আপনার কি মনে হয় জানাতে ভুলবেন না। আজকে গল্প পাঠে ছিল রমেন, টাঙ্গাওয়ালা ও সূত্রধার আমি বিবেক, বাড়িওয়ালার ভূমিকায় ছিল তরুণ, সাউন্ড মিক্সিং, এডিটিং ও পোস্টার ডিজাইনে ছিল রমেন। কৃপি কলোনিতে শুনছিলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা গল্প পুরনো বাড়ি। বলছি, একটা কথা বলে রাখি, আমি কিন্তু বাড়ির দালাল নই। এই বাড়ির বিজ্ঞাপন দিয়েও আমি একটা পয়সাও পাইনি। আমাকে দিয়ে এরা জোর করে করিয়ে নিয়েছে। যাই হোক, ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। এ কি? আরে গল্প শেষ হয়ে গেছে, এখনো কিসের আশায় বসে আছেন? যান যান, শুয়ে পড়ুন। কি বলছেন? আমি কোথায় যাচ্ছি? কেন মশাই, আপনাকে কেন বলবো? আচ্ছা আপত্ত। এই যে দাদা, শুনুন শুনুন, একটু দরকার ছিল, শুনুন। গজেনবাবুর বাড়িটা কোথায় জানেন? হ্যাঁ জানি তো, আমি তো সেখানেই যাচ্ছি। আসলে সেখানে আজ পার্টি আছে, গজেনবাবুই দিচ্ছেন। আসলে হয়েছে কি, 1 মাসে যে ভাড়াটা পান সেটা তিনি এই 1 দিনে পেয়ে গেছেন, আর তাই পার্টি, বুঝলেন কি না? যাই হোক, আপনাকে তো ঠিক চিনলাম না। আপনার সাথে গজেনবাবুর কি দরকার বলুন তো? আসলে আমি সেই বাড়িটাই ভাড়া নিতে যাচ্ছি। শুনেছি এই নাকি কিছু করতে হয় না, সব আপনা আপনি হয়ে যায়। বেশ ব্যাপার, হ্যাঁ, খুব ভালো ব্যাপার কিন্তু। হ্যাঁ,